নন পুলিশ তাদের হাতে রাইফেল। আমি আমি তো এখানে আমি যেখানে আছি দিস সেন্টার, হুম তার মানে আপনার মহাখালী, হুম আমি আমার ছাদের উপর থেকে দেখেছি রেস্কিউ করতে এয়ারফোর্স দিয়ে তারা লুঙ্গি পরাচ্ছিল। হুম তারপরে ছাত্রলীগ, যুবলীগ, হুম আমি যদি আপনাকে ভিডিওগুলো দেখাই, হুম তাদের হাতে স্নাইপার রাইফেল, আচ্ছা তাদের হাতে 7.62 এভিডেন্ট। আমি সে কথা বলেছি ওকে যে পুলিশের রাইফেল এই সিভিলিয়ানদের হাতে কিভাবে গেল, এটার ইনভেস্টিগেশন করতে হবে। হাউ দিস রাইফেল হ্যাজ গন, ইটস ডেঞ্জারাস ইস্যু। এইটা এই হেলমেট এটা 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 ইস্যু হিসেবে অবশ্য খুবই মারাত্মক। আমার মনে হয় যে সরকার সেটিকে আসলে খুবই গুরুত্ব দিয়ে এটি তদন্ত করা উচিত, দরকার হলে আন্তর্জাতিক তদন্ত করা উচিত। যদি সিভিলিয়ানদের হাতে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর রাইফেল যায় শুধু একটি কারণেই, একটি দল বা এটার সাথে সংশ্লিষ্ট সরকারের সকল কারো বিচার হওয়া উচিত যারা এটি করেছে। এটি আসলে আমি সেটাই বলেছিলাম, এটা আমি এটা সেটা আসলে তদন্ত বলেছিলাম করা উচিত। তখন। তখন বলেছিলাম যে আমি হোমে আসছি, আমি এটা তদন্ত কিন্তু করব। কিন্তু আপনার এটাই ছিল আমার কথা। কিন্তু আপনার কথা শুনে অনেক আওয়ামী লীগের খুশি হয়ে এরকম ভাবে বলতে চেষ্টা করেছে যে এইগুলি আসলে না, শিবির বা জামাতে ইসলামী এই 7.62 রাইফেল নিয়ে, পাকিস্তানি আচ্ছা, বাহিনী 7.62 আ- রাইফেল নিয়ে আসলে গুলি করেছে, এটি বোঝা গেছে আচ্ছা যে শোনেন, জালসা কথা। এবং আপনাকে মন্ত্রণালয় থেকে চেঞ্জ করে দেওয়া এটা খুবই কোইনসাইড করেছে ওই সময় জিনিসটা, যে আপনাকে সরকার বিব্রত হয়েছে। না 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 শোনেন, আমার দায়িত্ব ছিল, আমি মনে করি আমি হোম মিনিস্টার থাকলে এখন আমার দায়িত্ব ছিল, জি ছিল কি ছিল না এটা বড়, এটা আমারই দায়িত্ব ছিল, তাই না? রাইট। আমি তো আমি তো তখন একথা বলেছি এই কারণে যে অনেক রাইফেল আমাদের হারিয়ে গেছে তখন। আমি যখন ছিলাম 2,500 রাইফেল 7.62 ওয়াজ নট অ্যাভেলেবল। হ্যাঁ, কোথায় গেছে এগুলো, ওয়ার দে হ্যাভ গন। আমি তো একটা আলটিমেটাম দিয়েছিলাম যে 1 তারিখের মধ্যে রাইফেল যদি জমা না দেয় তাহলে ধরে নেওয়া হবে যে যে তারা ব্যান্ডিট। হ্যাঁ, এখনো তো অনেক, আমি জানি না রাইট কতগুলো রাইট। আমার এই প্রসঙ্গে শেষ প্রশ্ন, কারণ এটা নিয়ে আমি আর আপনার সঙ্গে এই মুহূর্তে, কারণ আমাদের অনেকগুলি বিষয় রয়েছে নির্বাচন এবং অন্যান্য আপনার মন্ত্রণালয়ের বিষয় নিয়ে, আমি শুধু একটা প্রশ্ন করতে চাই। আপনি যে প্রসঙ্গটি তুলেছেন, যে প্রশ্নটি তুলেছেন, যেটি আমাদের সবার মনে এই প্রশ্ন, কারণ ময়নাতদন্তের মধ্যেও যখন এই রাইফেলের অস্তিত্ব, গুলির অস্তিত্ব, অন্য অনেক মানে যেটাকে হচ্ছে আদালতের কাছে গ্রহণযোগ্য অস্তিত্ব যখন ধরা পড়ছে, আজ না হোক ভবিষ্যতে যখনই এই মামলাটি উঠবে তখন এই কথাটি উঠবে, সরকার কি এইগুলির তদন্ত করছে? আসলে কারা করেছে এগুলি, কারা এর জন্য ছিল, সরকার কি এভাবে তদন্ত করছে? এটা তো হোম মিনিস্ট্রি, আ- 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 এটা তো হোমের আ- আ- আর হোমের আ- আ- আওতায়। আমরা আশা করব যে ক্যাবিনেটেও আপনারা নিশ্চয়ই এগুলি নিয়ে কথা বলবেন এবং কারা এর জন্য আসলে দায়ী, ইতিহাসের প্রয়োজনে আমরা যেন সেগুলি জানতে পারি, বা কাদের কাছে আসলে কোন সিভিল লোকদের কাছে আসলে এই অস্ত্র কারা দিয়েছিল। আমি পরবর্তী প্রসঙ্গে আসি, আবার একটু ক্যাবিনেটে ফিরে আসি। এই সরকার 11 মাস পার করে ফেলেছে, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, কি এখন আপনাদের 1 বছরের হিসাব করা শুরু হয়েছে? আমি যে কথাটি বলছিলাম যে মব কালচার নাকি প্রেশার গ্রুপ, আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, সেইটা মানে কিরকম? ধরেন প্রেস সেকশন বলতেছে যে মব না, সেটি হচ্ছে প্রেশার গ্রুপ। আবার সরকার থেকে বলা হচ্ছে যে এই মবের এই ব্যাপারগুলি কিন্তু বরদাস্ত করা হবে না। এইটা আসলে ক্যাবিনেটে কিভাবে আলোচিত হয়? এটা কি আসলে মব, প্রেশার গ্রুপ, নতুন ডিফিনিশন দরকার, কি আসলে জিনিসটা? এটা আপনি যেভাবে দেখেন, আপনি প্রেশার গ্রুপ বলতে আপনি যাদেরকে বোঝাচ্ছেন তাও হতে পারে। মব কালচার বলতে মবটা কারা, মব কি আপনি আমি গিয়েছি আছে একজন আপনাকে খালেদ, আপনি কে তো আমার পয়েন্ট আউট করার দরকার পড়ে না। এই ধরনের একটা রেভলিউশন আপনি চিন্তা করেন, একটা টোটালি লিডারলেস যেটা হয়েছে, যেটা যার ডেফিনেশন আপনি যেই দেন না কেন, যে মাস্টার মাইন্ড অমুক তমুক যাই হোক, বাট ফ্রন্টে তো কোনো ওই রকম আইকনিক লিডার ছিল যে তার নেতৃত্বে এই রেভলিউশন হচ্ছে। এই রেভলিউশন গুলো যেগুলো আমরা দেখেছি, ধরুন আপনার রোজ রেভলিউশন, ইয়েলো রেভলিউশন, যেগুলো আপনার ইউরোপে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, অ্যারাব অ্যারাব বসন্ত যেটাকে আমরা বলছি, অ্যারাব স্প্রিং, এখানে ঠিক জনগণের থেকে কিন্তু রেভলিউশন গুলো হয়েছে। হওয়ার পরে ওইসব দেশ কি এখনো সেটেল হয়েছে বলে আপনার মনে হচ্ছে? হয়নি। কিন্তু আমি আমি বাংলাদেশের মানুষকে অন্তত এতটুকু
আপনার ক্রেডিট দিতে চাই যে আমরা যে ভয় পেয়েছিলাম, আমি অন্তত এই ক্যাবিনেটে ঢোকার আগে চিন্তা করছিলাম যে এই গভর্নমেন্ট যখন কোলাপস করে যাবে তখন কি কেওস দেশে হবে, কতখানি কেওস হবে, ব্যাংক লুট হবে, রেলওয়ে লাইন উপড়ানো হবে, যা হয় সাধারণত, এবং একটা কেওটিক সিচুয়েশন হবে। হু ইজ গোয়িং টু কাম অ্যান্ড স্টপ ইট? কোনো নেতা ছিল? বলেন আপনি নিজেই বলেন। আপনার যারা দর্শক তাদেরকে জিজ্ঞেস করছি, কোনো তখন নেতা দাঁড়িয়ে বলেছিল যে স্টপ, আই এম হিয়ার? নো। হ্যাঁ, আমি যদি আপনাকে ছোট্ট এক্সাম্পলে যাই, আমার ক্ষুদ্র এক্সাম্পল, 7th নভেম্বর হয়তো আপনি বলেন তো ক্যান্টনমেন্টে হয়েছিল, কিন্তু হোল কান্ট্রি ওয়াজ অ্যাবসলিউটলি ওপেন। সেখানে তো অন্তত একজন লোক দাঁড়িয়ে বলছে আই এম হিয়ার। আমি যেন জিয়ার কথা বলছি, আমার তো চোখে দেখা, আমি তো তখন ঢাকাতে, এবং ঢাকা কিন্তু আমার উপরে বই আছে আমার লেখা। হ্যাঁ, পুরা কান্ট্রি ওয়াজ কোলাপসিং, একটা লোক তো দাঁড়িয়ে বলছে আই এম হিয়ার, গুড অর ফর ব্যাড। হ্যাঁ, একটা লোক তো রেসপন্সিবিলিটি নিয়েছে। এইখানে আপনি বলেন, এই যে এত বড় একটা রেভলিউশন হলো, সেই জুলাই থেকে শুরু করে অগস্ট 5 বা অগস্ট 6 পর্যন্ত, হু আর দ্য লিডার্স? এটা তো একটা নেমলেস রেভলিউশন। একটা নেমলেস রেভলিউশন কেমন হয় আপনি ভালো করে জানেন। এখানে ফিডেল ক্যাস্ট্রো নাই, এখানে চি গোয়েভারা ছিল না, হ্যাঁ, না এখানে there was no another জিয়াউর রহমান সম্পর্ক। Therefore, the whole রেভলিউশনটা হয়েছে একটা নাম না জানা অর্গানাইজেশন দ্বারা। যদি বলি ছাত্ররা, ইয়েস, ছাত্রদের সাথে আপনার মজদুররা আসছে, ইয়েস, দিন মজুররা আসছে, ইয়েস। তার মানে একটা পিপলস রেভলিউশন হয়েছে, আমি যদি ওভারঅল বলি। এবং সেই রেভলিউশনটা কিন্তু শান্তিপূর্ণ নয়, ইট ওয়াজ ব্লাডি রেভলিউশন। এবং এই 21st সেঞ্চুরিতে আমার মনে হয় যে এই ধরনের রেভলিউশন অন্তত আমি অবজার্ভ করিনি। এই ব্লাডি রেভলিউশনের পরে এই দেশটা কি হওয়া উচিত ছিল আপনি? সেখান থেকে আমরা কোথায় আছি? উই আর মাচ মাচ বেটার অফ। আচ্ছা, আমরা আমরা শোনেন, আমি একটা শেষ করি। আমরা আমি নিজেও, আই এম অলসো পার্ট অফ ইট। আমরা কিছুতে কিন্তু অধৈর্য হয়ে যাই, আর গেল রে, হইলো না, ওটা হলো না, সেটা হলো না, সেটা হলো না, সেটা হলো না। কিন্তু দেয়ার আর সামথিং পজিটিভ, নট দ্যাট আমি ক্যাবিনেট আছি বলে। আজকে আমি হয়তো ক্যাবিনেট আছি বলে একটু রয়েছে কথা বলছি, বা আমি নিজেই সেন্সার করবো কথা বলছি, বিকজ আমার যে সাবজেক্ট, আমি সেই সাবজেক্টে অন্যকে বিব্রত করবো কেন, বা তার সুতে যাবো কেন? কিন্তু আজকে যারা বাইরে আছে তারা বলেন গভর্নমেন্টকে সকালে একবার, বিকেলে একবার, দুপুরে একবার, আর সন্ধ্যায় একবার, মানে নাকা নিচু পর্যন্ত খাওয়াচ্ছে শেষ পর্যন্ত অমুক। এই আপনি ইউটিউব গুলো দেখেন, আনপ্রোভোকড, কি বলে, সলিসিটেড, এমনকি উইদাউট প্রুফ আপনি আমাকে আমার আমার কাছে কিন্তু মনে হয় যে জেনারেল সাখাওয়াত, আপনি যখন আসলে আপনার ক্যাবিনেটের চেয়ার থেকে বাইরে হবেন, একটু রিটায়ারমেন্ট নেবেন, আপনি দেখবেন কিন্তু এই সরকারের বিরুদ্ধে কমই হয়েছে আসলে। কারণ হচ্ছে যে কারণ আমি আপনাকে জানি যে আপনি সবসময় সরল পথের কথা বলেন। এই সরকার তো সরল পথে চলতেছে না, সরকারের 2টা সেকশন 4 রকমের কথা করছে। আমি আপনাদের দেখাইতে পারি যে যাই হোক, সেটা অনেক বড় আলোচনা, কমই হইতেছে। আর সরকার চলতেছে আসলে ইউটিউবের ইনফ্লুয়েন্সারদের কথাই, কিন্তু আসলে ইউটিউবের ইনফ্লুয়েন্সাররা সত্য হোক মিথ্যা হোক একটা কথা বলে, এটা নিয়ে অ্যাক্ট করে, রিয়েক্ট করে, কি করে না করে সেটা আমি এখন এটা নিয়ে আমি বলতে চাই না। আমরা একটু প্রসঙ্গে আসি। ওইটা যদি আবার আরেক লাইন বলতেন, উপদেষ্টাদের মধ্যে কি নির্বাচন নিয়ে 2 ভাগ বা 3 ভাগ আছে? কেউ কেউ আছে যে ডক্টর ইউনূসকে নিয়ে একটু থাইকা যেতে চান, ছাত্ররা এক দল, আপনারা যারা হচ্ছে মানে আপনি যদিও সোলজার কিন্তু অনেক বেশি সুশীল সমাজ বা সিভিল সোসাইটি, অনেক বেশি শিক্ষক, তো আপনারা যারা আছেন, আপনি ডক্টর সালাউদ্দিন আহমেদ, তারপরে হচ্ছে ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারা এক দল, আবার মাঝখানে সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, তারা আবার আরেক দল, ওরকম ছাত্ররা এক দল, ওরকম আলাদা আলাদা করে আছে। কিছু দল আছে আবার নিষ্ক্রিয়, ওরকম আছে কিনা, মানে যদি আপনি বলতেন একটু। এগুলো তো আপনার অবজারভেশন। না, এইটা বলা আছে, আমার না, এর একটা বক্তব্য আমার না। মানে কেউ কেউ বলতেছেন কি স্যার, দেখেন যে প্রফেসর আসিফ নজরুল, ডক্টর সৈয়দা রিজওয়ানা হাসান, জনাব আদিলুর রহমান খান, তারা সবাই এক ডিপার্টমেন্ট থেকে এসেছেন, ল ডিপার্টমেন্ট। তারা অল্প একটু ছোট বড়, তারা একটা গোষ্ঠী, অ্যাটর্নি জেনারেল সহ। আবার কেউ কেউ বলতেছেন যে আপনারা যারা একদমই সিভিল সোসাইটি থেকে আসছেন, কেউ কেউ আপনাদেরকে বলতেছেন যে আপনারা যেহেতু রাস্তায় আন্দোলন করেন নাই, সেহেতু
আপনাদের গায়ে আসলে এই অভ্যুত্থানের আঁচটা লাগে নাই, সেজন্য আপনারা এক পক্ষ, ছাত্ররা আবার এক পক্ষ, ডক্টর ইউনূস কোনো পক্ষ না হইতে গিয়া এক এক সময় এক এক পক্ষ, এরকম মনে হয় যে এইটা নিয়ে যদি একটু বলতেন যে আসলে কি এরকম মতভিন্নতা আপনাদের মধ্যে আছে কিনা, বা ইলেকশন নিয়ে ওটা যদি একটু বলতেন। আচ্ছা ঠিক, আমি আমার পজিশনটা করি। ইয়েস, আমি তো মাঠে ছিলাম না, কিন্তু 15 বছর আমি কি করছিলাম আমার মতো। আচ্ছা, আপনি 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 বলেন, আমার মতো মানে কনসিস্টেন্টলি কেউ কথা বলে গেছে? না, কনসিস্টেন্টলি কেউ লিখে গেছে? না, এবং সেগুলি সবই রেকর্ডেড, সেগুলি সবই রেকর্ডেড, সেগুলি অল ইন রেকর্ডেড, সবই অল ইন রেকর্ডেড। এখন আমি তো রাইফেল নিয়ে দৌড়াদৌড়ি করি নাই, বাট আমি তো যতটুকু আমার বিবেক এবং শক্তি সঞ্চয় করে যতটুকু বলার আমি বলেছি আপনাকে। আপনি খালেদ, আপনি ভালো করে জানেন গতবার আপনি বলেছিলেন আমাকে তো অনেক টোপ দেওয়া হয়েছিল, রাইট অনেক। রাইট। হ্যাঁ, আমি রিপিট করতে যাচ্ছি না। আর তারপরে আপনি চিন্তা করেন কোন পর্যায়ে গেলে আমি দাঁড়িয়ে বলেছিলাম যে সৈনিকরা তোমরা গুলি করবে না, তরুণ অফিসারদের বলছিলাম যে তোমরা কোনো অর্ডার দেবে না, বিকজ ইউ আর নট পার্ট অফ ইট। আপনি এটা মানে অন রেকর্ড এবং কোর্টের মানে সংবাদ মাধ্যমে এটা আপনি বলছেন, এবং আপনার এই বলাকে অসংখ্য জায়গায় উদ্ধৃত করা হয়েছে, অসংখ্য জায়গায় ছড়ায় দেওয়া হয়েছে, এবং এটা বলা হয়েছে সময় না। সেগুলি প্রসঙ্গে আমি আসলে মানে না, আমি যেটা বলছি, আপনি বললেন যে আমি আমার কথা বলছি, আমি বাকিদের সাফাইতে গাইতে পারবো না। আসিফ নজরুল সাহেব, তারপরে রেজওয়ানা, সবাই সবার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করছেন আসলে মনে হয়, পালন করেছে ওই সময়। আমি তো আসিফ নজরুলকে ছাত্রদের সাথে দেখতে সবচেয়ে বেশি, রেজওয়ানাকে দেখেছি, আপাও সবচেয়ে বেশি ছিলেন, আদিলকে দেখেছি, তারপরে আরো অনেক কয়েকজনকে দেখেছি। তারা তো আমার সাথে সাহসী ভূমিকা পালন করেছে, তাই না? আমি নয় একটা কোকুনের মধ্যে থেকে কথা বলেছি। অনেক সময় আমি জিজ্ঞেস করতাম যে আমি গ্রে লিস্ট নাকি হোয়াইট লিস্ট নাকি রেড লিস্ট। মাঝে মধ্যে রেড লিস্টে চলে যেতাম, আবার কিছুক্ষণ পর শুনতাম না আপনি গ্রেতে চলে আসছেন। গ্রে মানে হ্যাঁ ঠিক আছে, আপনি ডাকলে ডাকতে পারেন। হ্যাঁ, আপনি নিজেও তো অ্যাঙ্কর ছিলেন যখন আমি অনেক ধরনের কথা বলেছি। এখন কথা হচ্ছে বাংলাদেশের ইতিহাস তো আসলে একটু এখন যেটা সুবিধা হয়েছে যে সবকিছু ডিজিটাল ফুটপ্রিন্ট অথবা প্রিন্টেড রয়ে গেছে, মানে কেউ চাইলে দেখতে পারবে, মানে আমারে আসলে সাক্ষ্য দিতে হবে না, কেউ একটু গুগল করলেও দেখতে পারবে, কেউ একটু গবেষণা করলেও দেখতে পারবে। তো সুতরাং কিন্তু আপনাদের মধ্যে মতভিন্নতা বা ওরকম গ্রুপ আছে কিনা, আপনাদের মধ্যে এরকম কেউ আছে কিনা, আপনি যদি হ্যাঁ বা নাতে জবাব দেন বিস্তারিত না বলে, তাইলেও আমি পারবো যে আপনাদের মধ্যে কেউ কি চান যে ডক্টর ইউনূসের নেতৃত্বে বা আপনারা বেশ কিছুদিন আসলে ক্ষমতা থেকে যান, বা ডক্টর ইউনূস চলে যাক, ডক্টর সালাউদ্দিন আহমেদ এসে প্রধান উপদেষ্টা হোক, উনি এসে একটা নির্বাচন করুক 3 বছর পরে দিয়ে, এরকম কোনো একটা কিছু আছে কিনা? মানে যে গুজব আসছে সব বলে দিয়েছে এগুলো আমি ঠিকই, এগুলো গুজব আমিও শুনছি। আমি গুজব শুনি ঘরে বাইরে রে ভাই, আমি ঘরে আসলে শুনে আমি এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করে দিই। হ্যাঁ, আমি অলওয়েজ সেই ফলো একটা বলি, ওয়েট এন্ড সি টিল দ্যাট টাইম কামস। হ্যাঁ, ওকে, আপনি যদি এটা তো লুকানো কিছু না। হ্যাঁ, ধরেন আমি যদি মনে করেন আমার কথা বলছি, না ভাই আমি আরো কয়েক বছর থাকি তো মজাই লাগে, তাহলে আপনি একদম জানতে পারবেন হ্যাঁ হি ইজ ডুইং দিস থিং। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না যে আমি এ পর্যন্ত এমন কোনো কাজ করেছি, কোথাও কোনো কথা বলেছি উইথ শো দ্যাট। ভাই শুনেন, একটা এন্ডুরেন্স আছে সবার, এটা তো মানেন, এভরিবডি হ্যাজ অ্যান এন্ডুরেন্স। প্রত্যেকে একটা সময় হয় যখন হি ক্যান গিভ দ্য বেস্ট। হ্যাঁ, দ্যাট বেস্ট ক্যানট কন্টিনিউ ফর লাইফ। আমি আপনাকে শেষ পর্যন্ত এই পর্যায়ে শুধু আমার একটা কথা আপনাকে বলে রাখি, আমার বন্ধু বান্ধবেরা যারা বিভিন্ন জায়গায় মানে প্রতিষ্ঠিত বন্ধু বান্ধবেরা আমাকে বেট ধরার জন্য, বাজি ধরার জন্য আমাকে আসলে প্রলুব্ধ করতেছে যে ইলেকশন কিছুতেই মে মাসের 30 তারিখের বা মে মাসের 1 তারিখের আগে হবে না। আমি যদি বাজি ধরি তাহলে বাজি কি এরকম ধরতে পারবো যে এপ্রিলের 30 তারিখের মধ্যে ইলেকশন হবে, এরকম কি ধরতে পারবো বাজি? আচ্ছা, আমি আপনাকে বলি, প্রধান উপদেষ্টা একবার বলেছিলেন কিন্তু এপ্রিল মাসে, তাই না? রাইট। তারপরে হয়তো উনি পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা ওনারা করেন। আমি কিন্তু পলিটিক্যাল পার্টির আলোচনার মধ্যে আজ পর্যন্ত থাকি নাই। হ্যাঁ, পলিটিক্যাল পার্টির সাথে যারা আলোচনা করেন, প্রধান উপদেষ্টা করছেন প্রতিনিয়ত। হ্যাঁ, এবং ওনার যে সিনসিয়ারিটি আমি তাকে
সিনসিয়ারিটির বাইরে আমি দেখিনি, একটা কথা আমি ওনার মুখ দিয়ে কখনো শুনিনি। হুম, হুম, এমনকি আমরা যে কাজ করছি, অন্তত আমি যে কাজ করছি, হুম, হুম, উনি কখনো আমাকে ডিকটেটও করেননি যে এইটা এবার এটা করেন, ডিলে করে করেন, হুম, আস্তে করে করো। নো, নট এট অল। হ্যাঁ, তো আমি যেটা বলার চেষ্টা করছি, এইরকম কোনো উক্তি বা এইরকম কোনো জেস্টার আমি দেখিনি। মাঝখানে তো উনি একেবারে থাকবেন না, একটা ধনুষ তখন পণ করে ফেলছেন। সেখানে আমরা বলছি যে আপনি যদি এভাবে চলে যান, হুম, তাহলে এই এই দেশের মানে একটা বিশাল কেওসের মধ্যে ফেলে দেবেন। তা উনি তো ভীষণ অ্যাডামেন্ট ছিলেন যে জি, উনি কিছুতেই থাকবেন না। চলেই যাবেন, হ্যাঁ, রাইট, চলে যাবেন, আপনারাও জানেন তো। রাইট, উনি যেইভাবে কথাবার্তা বলেছেন, হুম, তো ওনার জন্য তো কোনো অসুবিধা নাই। হুম, উনি যেখানে যাবেন, উনি হি ইজ দ্য ওয়ান পারসন বাংলাদেশ শুড বি ভেরি প্রাউড অফ, আমি মনে করি রাইট। যে তিনি তিনি যেখানে দাঁড়ান, হ্যাঁ, এমন কেউ নাই যে ওনার সাথে না না ওনাকে সেটা দেখা হ্যাঁ। সেটা আমরাও বহুবার দেখেছি, এবং আপনার ক্ষেত্রেও আমি এটা বলতে পারি, উপদেষ্টা পরিষদে এরকম সদস্য যাদের নাম আমি বললাম তাদের সবারই আসলে একই অবস্থা, মানে তারা তাদের কোনো মানে এমন না যে, কিন্তু প্রশ্নটা হইল যে আপনারা অনেক সময় হয় না, আপনারা হোয়াইট ম্যানস বার্ডেন অনুভব করেন কিনা, যেটা যেটা আপনারা মনে করেন না দেশের ভালোর জন্য আবার থেকে যেতে হবে। ডক্টর মোহাম্মদ, সেই হোয়াইট ম্যানস বার্ডেনটারে আমি ভয় পাই আসলে, যে না না, শোনেন যে শোনেন শোনেন, যে আমি শোনেন, আমি ওনার মতো, আমি এটা বলি, ওনার মতো একজন এরকম ব্যক্তিত্ব, জি উনিকে চাইবেন যে উনি এই ব্যক্তিত্ব নিয়ে উনি এমন জায়গায় পৌঁছে যান যেখানে তো সবাই তাকে এক ধরনের ভিলেন মনে করুক? আই ডোন্ট থিঙ্ক সো। না না ভিলেন মানে আপনার কি মনে হয় যে উনি এপ্রিল মাসে বেশি থাকলে বা এপ্রিল মাসে নির্বাচনটা না দিতে পারলে ভিলেন মনে করবে? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের এরকম একটা পার্সোনালিটি, তারপরেও হয়তো আমরা কেউ কেউ বলবো না উনি যা করেছেন ঠিকই করেছেন, কারণ ডক্টর সাখাওয়াত তো আর এর বাইরে ভুল করতে পারেন না। আপনাদের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাসটা কিন্তু এই পর্যায়েরই, এইটারে আপনারা অপব্যবহার করবেন কিনা, লাইক মানে ইউর যেহেতু সুপিরিয়র বা আমি আপনাকে বলি, জি আমি আমার আমার ব্যক্তিগত হয়ে আবার বলছি, খালেদ মহিউদ্দিন, হ্যাঁ ইউ নো মি ফর লাস্ট 30 years, রাইট এবং আপনি আপনি এমন না যে আপনি আমার ট্র্যাক করেননি। You tracked as a very efficient and smart and educated gentleman. আমি আপনাকে আজকের থেকে না, আমি তখন থেকে বলছি যে আই রিয়েলি রিগার্ড ইউ, রাইট যে আপনি যখন না সঞ্চালনা করেন, আপনি কিন্তু, আমি এখনো বলছি, এবং এটা কোনো তোষামোদী নয়, আপনার সঞ্চালনা আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড স্টাডি করে কথা বলেছেন, আপনি পেপার থেকে কোট করেছেন, আপনি আমার বই থেকে কোট করেছেন। রাইট হ্যাঁ, তো ইউ আর নট এ জাস্ট আমি আমার মতো একটা উপস্থাপক না। আচ্ছা বলেন তো আপনার কি মতামত? নো, আপনি দেখেছেন। এখন কথা হলো কি, এখন আপনি যদি মনে করেন আমার কথা, আমি আমার কথা আমি বলতে পারি, আমি কখনো মনে করি না যে আমাকে আই স্টিক অ্যারাউন্ড দিস চেয়ার ফর মোর এন্ড ইয়ার্স। না সেটা ঠিক আছে, আমার মনে যে ফেয়ার এনাফ পরিষ্কার। আমরা একদম মানে আজকে আপনার সাথে কথা বলা বা আপনার কথা শুনতে শুনতে আমরা একটু টাইম ম্যানেজমেন্ট, আপনি যদি আমাদের অনুমতি দেন আমরা একটু সময়টা একটু বাড়িয়ে নিতে পারি আর কি, কারণ আমরা একটু, আপনার যদি একটু সময় থাকে, কতক্ষণ আমাদের সময় দেন? হ্যাঁ এই কয়েক মিনিট আপনি যতক্ষণ থাকে, কারণ হচ্ছে কয়েকটা প্রশ্ন করতে হবে যেগুলো শুধু আপনাকেই করা যায়। যে সম্প্রতি আমরা একটা খবর পড়তেছি, সেইটা হলো যে আপনার ভাই নাকি বিএনপি থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। অনেকে বলছেন যে মানে আপনার ভাই জনাব হেমায়েত হোসেন সোহরাব সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। অনেকে বলছেন যে এটা হইলে আপনি কি আর লেভেল প্লেইং ফিল্ড করতে চাইবেন নাকি আপনি চাইবেন না? আপনি যদি এক নম্বর, প্রথম কথা হচ্ছে আমার ভাই ইজ এন ইন্ডিভিজুয়াল, এবং সে বিএনপি যখন ছাত্র ছিল, সে ছাত্র দলে ছিল, জেলে গেছে, অনেক কিছু করেছে, পরে পারিবারিক কারণে সে অত অ্যাক্টিভ থাকে না। সে একটা ইন্ডিভিজুয়াল, সে যদি ইলেকশন করতে চায় আমি ঠেকাতে পারি? আর এমন কোন কনস্টিটিউশন বা এমন কোন আইন আছে যে আমি উপদেষ্টা থাকলে আমার ভাই বা আমার ব্রাদার বা আমার কাজিন বা আমার চাচা, আমার মামা পলিটিক্স করতে পারবে না বা ইলেকশন করতে পারবে না? সে ইলেকশন যদি, আমার কথা আমি শেষ করি, তার যদি ইচ্ছা প্রকাশ করে থাকে, পার্টি তাকে কি মানে উইদাউট যাচাই করে তাকে একটা বিএনপির মতো একটা পার্টি কথা নাই বার্তা নিয়ে ডোমিনেশন দিয়ে দেবে? ইজ ইট পসিবল? যে কেউ বলতে পারে যে আমি ইলেকশন করবো। না, নমিনেশন দিবে যদি তারা এই ইয়া পায় যে জেনারেল সাখাওয়াত ইলেকশনের সময় বিএনপির দিকে একটু সফট থাকবেন, তাইলে হয়তো নমিনেশন দিবে। না না না, এটা না, এক কথা, 2 নম্বর কথা আমি বলি, জি
গভর্নমেন্ট অনলি হেল্পস ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড করা, নট মাইন্ড। ওকে, আমি না, ইভেন হোম মিনিস্টার, হোমও না। যদি ইলেকশন কমিশন যদি প্রপারলি লেভেল প্লেইং ফিল্ড করতে পারে, তাহলে গভর্নমেন্ট ক্যানট ডু এনিথিং। আপনি ভালো করে জানেন ইয়া, সেই ধরনের এখন ইলেকশন কমিশন যদি মনে করে ভাই গভর্নমেন্ট আমাকে করে দিবে তারপর আমি করবো, নো। অল আইন, যতগুলো আমরা আইন শক্ত করে তৈরি করেছি, এভরিথিং গোজ উইথ ইলেকশন কমিশন। এভরিথিং গোজ উইথ ইলেকশন কমিশন। আমি অনেক রেফারেন্স দিতে পারি, আমি তো এটা পরে পিএইচডি করেছি, আপনি জানেন। রাইট, অন্যান্য দেশের রেফারেন্স দিতে পারি। প্রধানমন্ত্রীকে পর্যন্ত জবাবদিহি করতে হয়েছে আপনার ইলেকশন কমিশন। না, প্রধানমন্ত্রীকে সবচেয়ে বেশি জবাবদিহি করা উচিত, কারণ প্রধানমন্ত্রী যেহেতু যত বড় চেয়ার তত বেশি জবাবদিহি করতে। ইলেকশন কমিশনে আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতেছি যে কারণ আপনি হচ্ছে যে এটার জন্য একদম আদর্শ ব্যক্তিত্ব যিনি এটা জবাব দিতে পারেন। যার কারণ হচ্ছে 147টি দল নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে সম্প্রতি আবেদন করেছে। এর মধ্যে অনেক দলই নাম সর্বস্ব। সরকার বা সামরিক গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতা, যাদেরকে আমরা আদর করে ডিজিএফআই বলে ডাকি, বিভিন্ন সময় বিতর্কিত ব্যক্তিরাও নতুন নতুন দলের নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। সামরিক গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতা যে নতুন দল, এইটা কি গোয়েন্দা সংস্থা নিজে থেকে করতেছে নাকি তাদের সুপ্রিম বস অর্থাৎ সরকার প্রধানের ইশারা থেকে এটা আসছে? ডিজিএফআই তো এখনো সরকার প্রধানের আন্ডারে, তাই না? ডিজিএফআই যদি এগুলি কোনো কিছু করে থাকে, আমরা কিন্তু এনসিপির একজন কেন্দ্রীয় নেতা বলেছেন আমরা যদি ডিজিএফআইয়ের একটু সাহায্য পেতাম তাহলে আমাদের অনেক ভালো হতো। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখতেছি যে ডিজিএফআই একটা কথা। তাই ডিজিএফআইটাকে তো ইউনূস সাহেবই চালাচ্ছেন। এই নাম সর্বস্ব দলগুলি কি ইউনূস সাহেব করতে বলতেছেন, যদি ডিজিএফআই এটার পিছনে? আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি খালেদ। জি, আমাদের সময় কয়েকটা দল আসছিল না? আসছিল তখন এই যে আসছিল। হ্যাঁ, আপনার মনে আছে লেট ভদ্রলোকের নাম ভুলে গেছি, সাইফুর রহমান সাহেব? না, একসময় বিএনপি ছিলেন, ফেরদৌস আহমেদ কোরেশি সাহেব। ফেরদৌস আহমেদ কোরেশি সাহেব। জি, দলটা কি করতে পারছেন? না, পারে নাই। ওনার কোনো স্ট্যান্ডিং হয়েছিল না। এইরকম? আমাদের সময় 38টা দল নিবন্ধিত হয়েছিল, তার মধ্যে 2-4টা আসছিল এরকম শুনেছি ব্যাকগ্রাউন্ডে। আমরা কিন্তু একদম স্ট্রিক্টলি তাদেরকে নিবন্ধন করাই নাই, মিনিমাম তাদের রিকোয়ারমেন্ট ছিল না। এখন আপনি মনে করেন যে 100 কতগুলো দল, আপনি কথা বললেন 147টা, 147 দল যেই তৈরি করে থাকুক, তাকে যেই রেজিস্ট্রেশনের যে আইনটা আছে, ইলেকশন কমিশন যদি ওই আইনটাকে সঠিকভাবে দেখে, তাহলে আমি আপনাকে বলি আমার আন্দাজ যে ইউ উইল ফাইন্ড বহু দল এইসের নিবন্ধনের ধারে কাছে যেতে পারছে না। এক দ্বিতীয়ত ধরে নিলাম যে 75টা দল পার্টিসিপেট করছে, 300 আসন ধরে নিলাম। আমার স্টাডি আমি আপনাকে বলি, যে যত ব্যাকআপই করুক, হ্যাঁ, 4টা কি 5টা কি 6টা, হয়তো এখন তো 5টা দল হতে পারে, 5টা দলের বেশি সিট পাওয়ার মতো যোগ্য দল। আমি ষড়যন্ত্রের কথা বলি, জেনারেল সাখাওয়াত, আপনারে বলা যায় ষড়যন্ত্রের কথা বলি। আপনারা ধরেন 75টা দল এরকম নিবন্ধিত করলেন, এর মধ্যে না আমরা আচ্ছা, আপনি শেষ করে দিলাম বলি, আমাদের সময় 36টা দল ছিল নিবন্ধিত। আচ্ছা, সরি 38, তার মধ্যে একটা পার্টিসিপেট করে নাই। 37 দল। আপনি তার রেজাল্টটা দেখেন, 4টা দল, 5টা দলের বেশি 1% ভোট তো অনেকে পায় নাই। আপনি দল করলে তো হবে না ভাই। আপনি বাংলাদেশের ভোটের দরকার নাই তো। আমি আপনার ষড়যন্ত্রটা বলি। বাজারে যেটা চলতেছে হচ্ছে ডক্টর ইউনূস এবং ডক্টর সাখাওয়াত মিলে ডিজিএফআই কে ব্যবহার করে 50টা নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিবে। তারপরে যখন ইলেকশন দেওয়ার সময় আসবে, বিএনপিকে পাশ কাটায়, জামায়াতকে পাশ কাটায়, তারা বলবে 50টির বেশি দল এখন নির্বাচন চায় না, আমরা নির্বাচন কি করে দেই। এই জন্য এই ছোট ছোট নাম সর্বস্ব দলগুলি সৃষ্টি করা হয়েছে। আমি এটা এই নতুন শুনলাম যে আই হ্যাভ বিকাম দ্যাট পাওয়ারফুল, যে আমি দল খাড়া করতে পারি। হ্যাঁ, আমি ভাই ডিজিএফআই দিয়ে সেটাই বললাম, আই এম দ্যাট পাওয়ারফুল যে ডিজিএফআই, আমি বলবো ডিজিএফআই ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ, আমি কোথাকার কোন সোলজার কবে রিটায়ার করেছে, আজ থেকে কত বছর আগে, ডিজিএফআই তে যারা আছে তাদেরকে হার্ডলি আই নো।
হ্যাঁ, আর তারা কেন আমার কথা কেন শুনতে হবে বলেন ভাই? আমি আমি খুব আনন্দিত হলাম আপনাকে আপনাকে আচ্ছা কংগ্রেচুলেশন জানাচ্ছি যে আমাকে এত লার্জার দেন লাইফ মনে করলেন। এই জন্য আমি ভাই না ধরেন, আপনাকে আচ্ছা ধরেন মিষ্টি খাওয়া দিতে ধরেন না, কারণ হচ্ছে আমি কারণটা বললে আপনি বুঝবেন। বল। কিছু বল। কিছু ক্ষেত্রে আমার ধারণা, কারণ ক্যাবিনেট দেখে আমি বুঝতে পারি কিছু কিছু ক্ষেত্রে ডক্টর ইউনূস আপনার পরামর্শ নিয়ে থাকেন বা আপনার ম্যাপিংটা উনি শ্রদ্ধা করেন। সুতরাং আপনি যদি এরকম চান যে চিফ অ্যাডভাইজার, আপনি যদি মনে করেন আপনি ইলেকশনে রিলে করতে চান, দিস কুড বি এ ওয়ে, আপনি ডিজিএফআই কে না। বলেন যে 50টা দল করুক, যে দলগুলি পরে দিয়ে ইলেকশন করবে না, এটা হইতে পারে আর কি। সেটা বলেন। শোনেন আমি আবার বলছি, জি আই এম ভেরি ভেরি এলাইটেড টুডে। আমার একটা নতুন পরিচয় করে দিলেন আপনি। আমি ভাই দর্শকদের সবাইকে মিষ্টি খাওয়াতে চাই, যারা সাপোর্ট করবে। শোনেন, আমার সাথে খুব বিজনেস টাইপের, ওনার সাথে আমি ওনার ক্যাবিনেটের একজন সদস্য। উনি যদি আমার কাছে কিছু জানতে চান, আমার মানে মন্ত্রণালয় আজ পর্যন্ত আমার মন্ত্রণালয়, দুটো মন্ত্রণালয় কিন্তু, আমার দুইটা মন্ত্রণালয় কিন্তু সব ক্ষেত্রে ডেঞ্জারাস মন্ত্রণালয়, বুঝতে পারছেন? রাইট। আপনি দেখেন সারাক্ষণ আমি এই শ্রমিকদের পড়ি। আমার 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 এই অফিস আছে, এটা অনেক সময় প্রায় 24 ঘন্টা 36 ঘন্টা ঘেরাও করা থাকে। and I have to resolve that. আমি 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 উনি আমাকে আমার মন্ত্রণালয়ের বিষয় ছাড়া আজ পর্যন্ত কোনো কিছু জিজ্ঞেস করেননি। আমিও কোনো ভলান্টিয়ারলি আমি কোনো কথা বলি না। ক্যাবিনেটে আমি কথা বলি, ইয়েস, ক্যাবিনেটে আমি কথা বলি সবার সামনে, মাঝে মাঝে আমি ওনাকে বলি স্যার আমি কিছু বলবো, আচ্ছা ঠিক আছে বলবো। সেইখানে কথা আমি বলি, সেটা ওনারা বাকিটা নিল কি না নিল, বাট আই সে হোয়াট আই হ্যাভ টু মিনিমাম টেল। আমি আপনাকে এটা খুব মানে একদম সিরিয়াসলি কথা বলছি। আমাকে যদি উনি জিজ্ঞেস করেন তাহলে আমি কথা বলি, তার আগে আমি একটু আগ বাড়ায় কোনো কথা বলি। আই ডোন্ট গিভ। আরে ভাই, আমার বুদ্ধি কতটুকু আছে যে আমি আপনাদের বুদ্ধি বিতরণ করবো? না, তা না, কারণ হচ্ছে আচ্ছা সেটি আবার অন্য কথা। কিন্তু আচ্ছা আমি আপনাকে 2টা বা 3টা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা একটা তো অবশ্যই গণমাধ্যম। আপনি গণমাধ্যমে লিখেন, গণমাধ্যমে কথা বলেন, বা গণমাধ্যম আপনাকে কোট করে, আপনার বাইট নেয়, সেটির কারণেও না, আপনি গণমাধ্যমের একজন নিবিড় পর্যবেক্ষক বটে। আপনি সর্বশেষ যে একাডেমিক কার্যটি করেছেন, যে পিএইচডি করেছেন, সেটার মতো গণমাধ্যমের আচরণ একটা বড় ভূমিকা পালন করেছে। সেই হিসাবে আমি বলতে চাই যে ধরেন এখন গণমাধ্যম নিয়ে যা চলতেছে, মানে আমি কারো নাম বলতে চাই না, কারণ এরা সবাই সুপার সেন্সিটিভ, আমি কোনো জায়গা থেকে কোনো কথা বলতে চাই না। এখন যেটা চলতেছে যে কিছু হলেই গণমাধ্যমের দিকে আঙ্গুল তোলা, যেমন আবার গণমাধ্যম মানে খুব মানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতেছে কিনা, মানে সাংবাদিকতা আসলে সেই অর্থে সায়েন্স না হইলেও আমরা তো কিছু রুলস, কিছু এথিক্স তো আমাদেরকে শেখানো হয়, তার মিনিমামটাও ফলো করতেছে কিনা, এইটা একটা। দুর্নীতি দমন কমিশন নিয়েও আপনি জানেন যে দুর্নীতি দমন কমিশনের দিকে আঙ্গুল তোলা হচ্ছে মানবাধিকার কমিশনের ক্ষেত্রে। আপনি যদি 3টা বিষয় নিয়ে একটু অল্প অল্প করে বলতেন, যে মানে আমরা কোথায় দাঁড়ায় আসি। মানে বারবার শেখ হাসিনার আমলের সাথে তুলনা দিতে ভালো লাগে না, কারণ হচ্ছে যে শেখ হাসিনার আমল আমি মনে করি যে আমরা পার হয়ে আসছি, এটা আমরা সামনের দিকে তাকাতে চাই। আপনি যদি আমাদের একটু এনলাইটেন করেন। আমার শোনেন, আমি এগুলো আমার ব্যক্তিগত, একদম ব্যক্তিগত অবজারভেশন, টোটাল ব্যক্তিগত অবজারভেশন। গণমাধ্যমের যে অবস্থাতে ছিল, আপনিও জানেন, আপনাকেও দেশ ত্যাগ করতে হয়েছে, অনেকে দেশ ত্যাগ করতে হয়েছে, অনেকে দেশ ত্যাগ করেছেন যারা গণমাধ্যমে কাজ করেছে। আমি নাম বলতে চাই না, কারণ নাম বললে আবার পক্ষপাত দুষ্ট হতে পারি। কিন্তু আমি সবার সাথে, অনেকের সাথে কথা বলেছি, এই 15 বছরের মধ্যেও কথা বলেছি। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন কয়েকজনকে, যখনই তারা অ্যাপ্রোচ করেছে আমি মানা করিনি, কথা বলেছি। সেগুলো নিয়েও আমার পিছনে অনেক পড়েছিল, কেন আপনি অমুকের সাথে ইন্টারভিউ দিলেন, কেন কথা বলেন। গণমাধ্যম এখন যে অবস্থা হয়েছে, একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে দে হ্যাভ কাম আউট, হয় না? ধরেন 1971 16 ডিসেম্বর মনে করেন, এভরিবডি ওয়াজ হ্যাপি, কেউ ডানে দৌড়াচ্ছে, কেউ বাঁয়ে দৌড়াচ্ছে, কেউ কি করতেছে, মানে একটা স্বাধীনতার যে স্বাদ, সেইটা হৃদয়ঙ্গম করতে 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 ইট টুক লট অফ টাইম। হ্যাঁ, আমি যদি সেটার সাথে তুলনা করি, গণমাধ্যম প্রত্যেকটি যারা প্রো ছিল, প্রো বাধ্য হয়ে হয়তো হয়েছে,
প্রো একেবারে বাধ্য হতে হয়েছে। এই যে ইলেকশন গুলো হলো, আপনি কি মনে করেন ফুটেজ নেয়নি? ফুটেজ নিয়েছে, কারণ আমি তো ওতপ্রোত ভাবে না হলেও গণমাধ্যমের সাথে আমি গণমাধ্যমের মাধ্যমেই তো আমি উঠে এসেছি। আমার পরিচিত তো গণমাধ্যমের মাধ্যমেই, প্লাস হোক মাইনাস হোক, খারাপ হোক ভালো হোক, ওটার মাধ্যমেই তো। কারণ লোকে আমাকে চিনবে কেন? লোকে চিনবে কেন? লেখালেখি, আপনাদের সাথে কথা বলা, টকশোতে যাওয়া, সেই পরিস্থিতিতে আমরা যখন ছিলাম, ধরুন আমি আবার বলছি, আমি ওদিন এনটিভিতে বলছি যে আমাকে যখন ডাকতো এনটিভি, তো আমি প্রথমে জিজ্ঞেস করতাম যে ভাই আপনি আমাকে ডাকছেন, বুঝতে পারছেন তো আমাকে, আমি কিন্তু কোনো রাগ ঢাক কথা বলতে পারবো না। তো বলে না 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 ঠিক আছে, আপনি আপনার মতো করে বলবেন। গেলে পরে শুধু এটুকু বলতো যে আমরা খুব বিপদে আছি। হ্যাঁ, সত্যি কথা বলছি, ওই দিন আমি একটা প্রকাশ্য বলছি কথা, আমরা বিপদে আছি। তো আমি তো ওটা আচ্ছা ঠিক আছে, মানে লেট মি নট বি ভেরি অ্যাগ্রেসিভ। হ্যাঁ, তো অথচ 71-এ আপনি দেখছেন আই বিন অ্যাগ্রেসিভ। হ্যাঁ, 5 জন 6 জন 7 জন সবাই আমার উপর ঝাঁপায় পড়তে একরকম। হ্যাঁ, কোনো কিছু বললেই শেষ পর্যন্ত সঞ্চালক ছিলেন, আচ্ছা আপনার সাথে এটা নিয়ে আমরা 1-to-1 কথা বলবো, তারপর আর 1-to-1 কোনো কথা হয়। আমি যেটা বলছি যে ওই সময় যে পরিস্থিতিটা ছিল, সেখান থেকে গণমাধ্যম এখন এক ধরনের বিশাল স্বাধীনতা পেয়েছে। এখন তো তাকে কেউ ভয় দেখাচ্ছে না, এই এটা করলে পরে এইটা করবো, এটা করবো। সিরিয়াসলি বলতেছেন গণমাধ্যমকে কেউ ভয় দেখাচ্ছে না? আমি কিন্তু এটা বলে নিতেছি যে গণমাধ্যম মিনিমাম কোন সময় মিনিমাম এথিক্স মানতে তারা ব্যর্থতার পরে দিচ্ছে, কিন্তু গণমাধ্যমকে কেউ ভয় দেখাচ্ছে না, মানে আপনি এটি বলবেন? না 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 না, আমি একটা বলি, আই হ্যাভ নো আইডিয়া। অ্যাপিয়ারেন্টলি আমি এখন দেখছি আপনি ইউটিউব, তারপরে ফেসবুক, তারপরে মানে বক্তব্য এগুলো ছাপা হচ্ছে বিভিন্ন পত্রিকা তো আপনি খালি 4-5টা বড় পত্রিকা দেখলে হবে না, আপনি কত যে পত্রিকা বাংলাদেশে, মানে আপনি উঠাইলে কালকে দেখবেন যে ওই অমুকে পদত্যাগ করিয়া বাড়ি চলিয়ে গেছে। হ্যাঁ, অথচ সে দিব্যি কাজ করতেছে। হ্যাঁ, আচ্ছা অমুককে ধরে নিয়ে গেছে। এই যে কথাগুলো বেরোয়, চরিত্র হননগুলো হচ্ছে, এটা নিয়ে কেউ কারোর পিছনে পড়েছে পর্যন্ত না? ডক্টর হোসেন আমি একটা বলি, গণমাধ্যম কতটা স্বাধীন সেটা দেখার আমার একটা লিটমাস টেস্ট আছে, সেইটা হচ্ছে রাষ্ট্রীয় গণমাধ্যম বা সরকারি গণমাধ্যমগুলি আসলে কি করে, বিটিভি কি করে, রেডিও কি করে। আমি সত্যি রেডিওর খবর আর বিটিভির খবর শুনে দিন হয়রান হয়ে গেলাম। প্রধান উপদেষ্টার খবর আর প্রধান উপদেষ্টার মুখ্য সচিবটা কি, তাদের খবর ছাড়া কোনো খবর নাই। আপনারে আমি বলি, বাসস আগেও বাসস ছিল, এখন যে কি পরিমাণ বাসস হয়েছে সেটা আমি আপনার একটা ছোট্ট উদাহরণ দেই। বর্তমান সরকার যেহেতু আপনারা রাষ্ট্রপতিকে দেখতে পারেন না, তারা রাষ্ট্রপতির খবরও দেয় না। শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি নিজেও আশ্চর্য হয়ে যাই। হ্যাঁ, কারণ তখন আমি ধরে নেই যে এদের ভাই অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, না আপনারা যত মুখে বলেন আমি বিশ্বাস করি না, আপনারা নিশ্চয়ই আড়ালে ভয় দেখান, নাইলে সাংবাদিকরা এমন করবে কেন? বিটিভির সাংবাদিকদের মধ্যে আমি জেনে বলতেছি যে বিটিভিতে যে নিউজ সেকশনের যিনি দায়িত্বে আছেন তিনি কিন্তু নিউজ অনেক ভালো বোঝেন। আমি কিন্তু তার যে নিউজের যে রানডাউন, সেই রানডাউন দেখে আমি বুঝি ভয় না দেখাইলে এই নিউজ দেখানো সম্ভব না। আমার মনে হয় ভয় না, ভয় না। উনি ভাবছেন না আমি সরকারি চাকরি করি, হ্যাঁ আমার সরকারি চাকরি বিধি আমার উপরে লাগু করে। এখন বিটিভিকে আজকে আপনি প্রাইভেট করে দেন, কর্পোরেট করে দেন, বিবিসির মতো। হ্যাঁ, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। হ্যাঁ, আপনি করে দেন কর্পোরেশন। বিবিসি তো মাঝে মধ্যে বলে যে আমাদের এই বিষয়টা আমরা তা বলে কিন্তু বিবিসিটা হচ্ছে না পারতে বলে। আর এটা দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে আপনি দেখেন, দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে আঙ্গুল তোলা শুরু হয়েছিল প্রথমে এনসিপি নেতৃবৃন্দ এটা থেকে আঙ্গুল তুলতে শুরু করছে। তারপরে আমি বলতেছি না দুর্নীতি দমন কমিশন কাকরাইল মসজিদের ইমাম, তাদেরও ঝামেলা আছে, কিন্তু ঘটনা হইতেছে হচ্ছে যে এরপরে আমরা দেখা গেল যে দুর্নীতি দমন কমিশনকে একটা চিঠি দেওয়া হইতেছে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিঠি দিতেছে যে আপনারা এটা নিয়ে আর কথা বললেন না, চুপচাপ থাকেন। এই আপনি এটা কিভাবে দেখেন? আসলে আপনার কাছে আমার জানতে ইচ্ছা করে যে মানে এটা কিরকম। আমি পেপারে দেখেছি, এখন এটার জবাব তো উনি দিতে পারবেন কেন দিলেন উনি দুদককে, আর দুদক জবাব দিতে পারবে। আমরা আবার শুনছি যে দুদকের চেয়ারম্যানকে ডাইকা নাকি আপনারা ধমকাইছেন যে এই চিঠি কেমনে বাইরে গেল। না আপনারা বলতে কে? প্রধান উপদেষ্টা। তাহলে তো আমি ওনার জবাব দিতে পারবো?
আপনি